হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। তোমরা যারা WBCS 2024 প্রিলিমস এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো তারা মোটামুটি কম বেশি সবাই জেনে গেছো যে বাজারে একটা খবর উঠেছে যে জুন মাসের মাঝামাঝি 14 বা 21 কিংবা জুন মাসের লাস্ট উইক কোনো একটা রবিবার WBCS প্রিলিমস 2024 পরীক্ষাটা হতে পারে। তো সেইটা মাথায় রাখলে আজকে 24শে এপ্রিল এখান থেকে দাঁড়িয়ে মোটামুটি মিনিমাম 50 দিন আমার হাতে রয়েছে, তার বেশি সময় কিন্তু আমার কাছে নেই। এই 50 দিনের মধ্যে আমাকে 8টা টপিক বা তারও বেশি টপিক পড়ে কভার করতে হবে। তো যদি আমি ধরে নিই যে আমার কাছে 50 দিনই সময় রয়েছে, তাহলে তুমি কি রিয়েল ধুরন্ধর হতে পারবে বা তোমরা কি রিয়েল ধুরন্ধর হতে পারবে? থাম্বনেল দেখে বুঝতে পারছো যে সম্প্রতি আমরা একটা সিনেমা দেখেছি, ব্লকবাস্টার মুভি ধুরন্ধর। সেখানে রণবীর সিং এর আগের ক্যারেক্টারের নাম ছিল হাম জসপ্রীত সিং রাঙ্গি, এবং সে একটা রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে হামজা আলী মাঝারি হয়ে উঠতে পেরেছিল। তা তোমরা কি পারবে সেটা করতে? আমাদের আগে একটা ভিডিও এসেছিল যেখানে আমরা মোটামুটি 50 to 60 ডেজে কোন কোন টপিক কিভাবে দেখলে একটা ভালো জায়গায় পৌঁছানো যাবে সেটা নিয়ে কথা বলেছিলাম। সেটা তোমাদের অনেকের ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে জানিয়েছো, পার্সোনালি যোগাযোগ করেছিলে, এবং তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট ছিল যে একটা ডেলি রুটিন প্রোভাইড করা। দেখো, এটা খুব একটা ভেগ কনসেপ্ট যে ডেলি রুটিন যা দেওয়া হবে সেটাই ফলো করলে তুমি সফল হবে তা নয়। প্রত্যেকের ডেলি রুটিন ডিফারেন্ট টাইপের হয়। তবে তোমাদের অনেকের রিকোয়েস্ট পাওয়াতে আমরা আমাদের যারা 2022 বা 23-এর সফল ক্যান্ডিডেট স্যাররা আছেন বা ম্যাডামরা আছেন তাদের কাছে আমরা রিকোয়েস্টটা রেখেছিলাম। তারা মোটামুটি টেন্টেটিভলি যে বেসিক রুটিনটার মধ্যে দিয়ে যেতেন পরীক্ষার 2 মাস বা 1.5 মাস আগে, সেই রুটিনটা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তো সেই রুটিনটা আমরা এখানে তোমাদের কাছে প্লেস করছি। তো ক্যান্ডিডেট মোটামুটি দুরকম হয়, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যান্ডিডেট এবং আরেকটা হচ্ছে নন ওয়ার্কিং বা ফ্রেশার ক্যান্ডিডেট। তো প্রথমে আমি তাদের কথা বলবো যারা এখনো পর্যন্ত প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক কোনো সেক্টরে চাকরি করেন না। তো নন ওয়ার্কিং ফ্রেশার ক্যান্ডিডেটদের কাছে একটা কথা তো পরিষ্কার যে প্রথম বুঝতে হবে যে আমার কাছে বা তাদের কাছে সময়টা কিন্তু হাতে অনেকটা বেশি। অর্থাৎ একজন ওয়ার্কিং ক্যান্ডিডেট চাকরি বাকরি সামলে জার্নি করে বাড়ি এসে যে টাইমটা পাবেন, একজন নন ওয়ার্কিং ক্যান্ডিডেট সারাদিন বাড়িতে থেকে প্রিপারেশন করে কম্পারেটিভলি বেশি সময় তিনি হাতে পাবেন। তো যদি আমরা ধরে নিই যে একজন নন ওয়ার্কিং ক্যান্ডিডেটের কাছে কেউ সকাল 7টায় ওঠে, কেউ 5টায় ওঠে, কেউ 8টায় ওঠে, কেউ 10টায় ওঠে, কেউ 4টায় ওঠে, ডিফারেন্ট টাইমিং। তো একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ টাইমিং আমরা ধরে নিচ্ছি যে একজন নন ওয়ার্কিং ক্যান্ডিডেটের কাছে দিনে মিনিমাম 8 ঘন্টা সময় তার বাড়িতে আছে। হতেই পারে সে কোনো বিজনেস করে, হতে পারে সে বাড়িতে বিভিন্ন কাজে সাহায্য করে, হোয়াট এভার ইট মে বি, বাট একজন বাড়িতে থাকা ক্যান্ডিডেট বা ফ্রেশার ক্যান্ডিডেট তার কাছে মিনিমাম 8 ঘন্টা হাতে রয়েছে। তো যদি আমি গোটা দিনকে এরকম ছোট ছোট করে 2 ঘন্টার প্যাচে ভেঙে নিই সোম থেকে রবি পর্যন্ত, তাহলে প্রতিদিনের কমন সিলেবাসে একটা পার্ট থাকবে যার নাম হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সকালবেলা ঘুম থেকে উঠে মাইন্ডটা ফ্রেশ থাকে, কিন্তু তখনই কিন্তু ফ্রেশ থাকা সত্ত্বেও মাইন্ডটা ফাস্ট চলে না। তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে একটা বিষয় হয় যে কিছু উত্তর তোমার জানা আছে, সেই জানা কোশ্চেন তুমি যখন রিভাইজ করছো বা পড়ছো, তখন তোমার যদি তুমি সেটাকে মনে করতে পারো তোমার কনফিডেন্সের বুস্ট আপ হবে। তো সেইটাকে মানে পাথেয় করে তোমার বাকি দিনটা সেট হবে। তো সোমবার দিনে তুমি সকালবেলা 2 ঘন্টা হিস্ট্রি পড়তে পারো, দুপুরবেলা 2 ঘন্টা জিওগ্রাফি পড়তে পারো, এবং সকালে যে হিস্ট্রি পার্টটা পড়লে মানে হিস্ট্রির মধ্যে হচ্ছে মেডিয়েভেল এবং এনশিয়েন্ট দুটো পার্টই আছে। তো যে যে হিস্ট্রি পার্টটা পড়লে তো সেইটা তুমি সন্ধ্যাবেলা এমসিকিউ প্র্যাকটিস করলে বিভিন্ন বই থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে। রাত রাত্রিবেলা মানে বিফোর ডিনার তুমি 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, এবং এন্ড অফ দি নাইট আফটার ডিনার ঘুমানোর আগে কেউ 12টায় ঘুমোতে পারে, কেউ 1টায় ঘুমোতে পারে, বাট বিফোর এক্সাম মিনিমাম 6 ঘন্টা ঘুমটা খুব জরুরি। তো সেই জন্য রাত 12টাটা নিজের মতো করে সেট করে নেবে, তোমার যেমন বায়োলজিক্যাল ক্লক। তো শেষ 1 ঘন্টা ইংলিশ পড়তে পারো। এবার সেকেন্ড দিনে মঙ্গলবারে তুমি সকালবেলা জিওগ্রাফি পড়তে পারো, দুপুর বেলাটায় অঙ্ক প্র্যাকটিস করতে পারো, কারণ অঙ্কটা খুব ভাইটাল জায়গা। কারণ এখন কিন্তু দেখতে পাবে যে যেটা জিআই পেপার ছিল তাতে আগে হাফ হাফ করে অঙ্ক অঙ্ক রিজনিং আসতো, এখন কিন্তু কম্পারেটিভলি মেন বলো প্রিলিম বলো অঙ্কের সংখ্যা বেড়েছে। তো সেইটাকে মিটিগেট করতে গেলে ডিফারেন্ট টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবং সকালে যে জিওগ্রাফিটা পড়লে সন্ধ্যেবেলা তার উপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে, এবং রাত্রিবেলা ইংলিশ কিছুটা দেখলে 1 ঘন্টা, এবং আবার তুমি আগের দিনের হিস্ট্রিটা যখন পড়ছো সেই হিস্ট্রিটাকে তুমি রিভাইজও করতে পারো,
আবার তুমি সামনের দিকে নতুন চ্যাপ্টার অ্যাড করে এগিয়েও যেতে পারো। সেম গোস ফর ওয়েডনেসডে। সকালে পড়ছো পলিটি, দুপুরে এখানে আমরা সোমবারে জিওগ্রাফি পড়েছি, আবার জিওগ্রাফি অ্যাড করব। যেটা আমি সকালে পড়ছি তাকে আমি সন্ধ্যেবেলা এমসিকিউ দিচ্ছি। দেন আমি আবার রাত্রিবেলা জিওগ্রাফি পড়তে পারি এবং ইংলিশটাকে আমি সাথে রাখছি। কেন না, ইংলিশ তুমি যত বেশি পড়বে তত বেশি নাম্বার পাওয়ার স্কোপ তোমার বাড়বে। একটা অ্যাভারেজ ছেলে বা মেয়ে আউট অফ 25 যে ইংলিশে মোটামুটি ভালো, সে কিন্তু 12 থেকে 15 নাম্বার স্কোর করে। তুমি বা তোমরা যদি একটু বেশি পড়ো তাহলে 12 থেকে 15টা বেড়ে কিন্তু 17 থেকে 18 বা 20ও হতে পারে। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। বৃহস্পতিবার দিন তুমি শুরু করলে সকালটা ইকোনমিক্স দিয়ে, দুপুরবেলা আবার ফিরে এলে ম্যাথে, কিংবা ম্যাথ বা জিআই তুমি যা খুশি করতে পারো। মানে ম্যাথটা এখানে দিয়েছি কারণ কি, হয় ম্যাথ না হয় জিআই, তোমার যেটা পছন্দ তাকে তাকে তুমি করলে। তারপরে সকালের ইকোনমিক্সের সঙ্গে আমি আবার এমসিকিউ পড়ছি ইকোনমিক্সের, পলিটি পড়ছি সন্ধেবেলা বা রাত্রিবেলা, এবং একদম শোয়ার আগে আবার আমি ইংলিশ পড়ছি। এবার এই রুটিনটা দিনের মধ্যে তুমি তোমার সুবিধে মতো অদল বদল করে নিতে পারো। ইট ইজ নট ম্যান্ডেটরি যে এটাকেই তোমাকে পড়তে হবে। একটা মানে একটা স্ট্রাকচার খাড়া করে দেওয়া। ফ্রাইডেতে তুমি, এখানে আমি হিস্ট্রি পড়েছি 2 দিন, তাহলে আমি আবার এখানে আইএনএম দিয়ে পড়বো, কারণ কি আইএনএম এ আমার কাছে 25 মার্কস আছে এবং হিস্ট্রি এবং আইএনএম মিলিয়ে আমার কাছে কিন্তু 50 মার্কস রয়েছে। তাই যত বেশি হিস্ট্রি তত বেশি মার্কস। এবং যে টপিকটা এখনো সারা উইক ধরা হয়নি তার নাম হচ্ছে সায়েন্স। এবার সায়েন্সে তুমি কোনো উইকে বা মানে একদিন ফিজিক্স পড়বে, একদিন কেমিস্ট্রি পড়বে, একদিন বায়োলজি পড়বে। এটা তোমার মতো, তোমার যেটা স্ট্রং পয়েন্ট তুমি সেটাকে সেইভাবে পড়বে, যেটা তোমার দুর্বল পয়েন্ট তুমি তাকে সেইভাবে প্রিপেয়ার করবে। এবং সকালে আমি পড়েছিলাম আইএনএম, সেই আইএনএম এর উপরে এমসিকিউ করব। এবং এই যে আমি আগের দিন ইকোনমিক্স পড়লাম, আবার আমি ইকোনমিক্সের সিলেবাসটা এগিয়ে নিয়ে যাব। এবং দেখো সোমবারে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি, সপ্তাহে অন্তত 2 দিন বা 3 দিন একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। কেন না, আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাস কিন্তু 18 থেকে 20 মাস বিফোর এক্সাম। তো 18 থেকে 20 মাস মানে 2 ঘন্টায় তুমি 1 মাসের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে না। ইট ইজ নট পসিবল। 1 ঘন্টায় তুমি ম্যাক্সিমাম 1 মাসই পড়তে পারো। তো সেই জন্য সপ্তাহে 3 দিন পড়লে তোমার কিন্তু পরীক্ষার আগে মোটামুটি ভাবে 18 থেকে 20 মাস ইজিলি সলভ হয়ে যাবে। মিনিমাম 2 দিন তো পড়তেই হবে, তুমি একদিনকে তোমার সুবিধা মতো কম বেশি করতে পারো। তো এবার শনিবারে আসছে সায়েন্সকে আবার পড়বো, যেটা আগের দিন পড়েছি পরের দিন অন্য টপিক। হিস্ট্রিকে আমি আবার ঘুরিয়ে আনছি, তাহলে একটা সপ্তাহের মধ্যে আমি 3 বার হিস্ট্রি পড়লাম। তাহলে এতবার যদি একটা জিনিস পড়ি, তাহলে এখানে তো আমি বলতেই পারি যে আমি 2 দিন যা পড়লাম, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি শনিবারে সেটাকে রিভাইজ করতে পারি। এবং সঙ্গে রেখেছি আইএনএম। কেন না, যে বিষয়টা বেশি নাম্বার আমাকে দেবে আমি তাকে তত বেশি সময় দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার সবকিছু হয়ে যাওয়ার পরে এখানটা ব্ল্যাঙ্ক রাখা আছে, তুমি তোমার সুবিধা মতো যে টপিক তোমার মনে হয় তাকে নিয়ে রিভাইজ করতে বসে যাও। বাট রবিবারটা তোমাকে রাখতে হবে পার্টিকুলারলি মক টেস্টের জন্য। মক টেস্ট ছাড়া কিছুতেই এগোনো যাবে না। তুমি সারা উইক যেটা পড়লে, এখানে আর কোনো সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেওয়ার জায়গা নেই। হাতে যদি সত্যিই 50 থেকে 60 দিন থাকে, আজ থেকে দাঁড়িয়ে 50 দিন থাকে তোমার কাছে, ম্যাক্সিমাম তুমি 6টা থেকে 7টা মক টেস্ট দিতে পারবে। 7 দিন, তা 7 দিন 50 মানে হচ্ছে 7টা উইক, 7টা মক টেস্ট ম্যাক্সিমাম দিতে পারবে, তার থেকে বেশি দেওয়া সম্ভব নয়। এখানে তুমি সাবজেক্ট ওয়াইজ হাফ, ফুল লেংথ হাফ, কোনো টাইম তুমি পাবে না। একদম ফুল লেংথের মক টেস্ট দেবে। সেই মক টেস্টের প্রতিটা উত্তর যেখানে তোমার ভুল হলো তাকে তুমি অ্যানালাইসিস করবে যে কোন চ্যাপ্টার থেকে এসছে, আমি এটা পারিনি, এবং যেটা পারো নি সেইটাকে তুমি স্টাডি করবে। তাহলে তোমার রিভিশনটা হয়ে যাবে হোল উইকের। এবং যেগুলো তুমি পারছো তার বাকি অপশনস গুলোকে স্টাডি করো, তাহলে একটা কোশ্চেন থেকে তুমি 4টে ডিফারেন্ট কোশ্চেন তৈরি করতে পারবে। তাহলে এই হচ্ছে তোমার যারা নন ওয়ার্কিং ক্যান্ডিডেট আছো। এবার কেউ 6 ঘন্টা সময় পাবে, কেউ 8 ঘন্টা সময় দেবে, কেউ 12 ঘন্টা দেবে, কেউ 14 ঘন্টা দেবে, কিন্তু 6 ঘন্টা ঘুমটা খুব জরুরি। তাই 6 ঘন্টা ঘুমটা তুমি যেন ঠিক মতো করতে পারো, না হলে কিন্তু রিটেনশন পাওয়ারটা সাইন্টিফিক্যালি তোমার কাছে থাকা সম্ভব নয়। ওকে, তাহলে এই হলো মোটামুটি নন ওয়ার্কিং ক্যান্ডিডেট। আমি আবার বলছি, যদি মনে হয় এই ভিডিওটা চুপচাপ স্কিপ করে দাও, কিচ্ছু যাবে আসবে না। যদি একজনের উপকার হয় তাহলে তার উপকার হবে। এবার আমি আবার বলবো যে এমন নয় যে সোমবারই তোমাকে ইতিহাস পড়তে হবে, তুমি সোমবারে সায়েন্স দিয়েও শুরু করতে পারো, তুমি সোমবারে আইএনএম দিয়েও শুরু করতে পারো। মানে একটা স্ট্রাকচার তোমাকে দেওয়া হলো, তুমি এর ওপরে নিজের মতো করে কাটাছেঁড়া করে নাও। হতে পারে তোমার হিস্ট্রি 1 ঘন্টায় পড়া হয়ে গেল, জিওগ্রাফি 3 ঘন্টা লাগলো, লাগতেই পারে। তুমি তার মতো করে নিজেকে রদবদল করে নাও। এবার চলে আসবো ওয়ার্কিং ক্যান্ডিডেটদের জন্য। ওয়ার্কিং ক্যান্ডিডেটদের
উইকলি কোনো টাইম লিমিট বা সোমবারে কি পড়বে মঙ্গলবারে কি পড়বে এটা হয় না। কেন না, কোনো ওয়ার্কিং ক্যান্ডিডেট দিনে 6 ঘন্টা সময় পান। তো যদি কেউ দিনে 6 ঘন্টা সময় পান, তিনি 2 ঘন্টা করে 3টে সাবজেক্ট পড়তে পারেন, বাট মাস্ট পিওয়াইকিউটা পড়তে হবে। এবং পিওয়াইকিউ কে 3 ভাগে ভাঙা হয়, মানে তার পড়াটাকে 3 ভাগে ভাঙা হচ্ছে প্রত্যেক দিন। যে একটুখানি কনসেপ্ট তিনি বই থেকে পড়লেন, পিওয়াইকিউ সলভ করলেন এবং সম্ভব হলে এমসিকিউ করলেন, কারণ এমসিকিউ করাটা পরীক্ষার আগে খুব জরুরি। এবার যদি কারুর হাতে 6 ঘন্টা টাইম না থাকে, হতেই পারে যে চাকরির জন্য তাকে হয়তো 3-6 ঘন্টা ট্রাভেলই করতে হয়, তাহলে 8 ঘন্টা অফিস করছেন, তারপর 6 ঘন্টা ট্রাভেল করছেন, তার কাছে সময়টা বেশি থাকছে না। তা যদি 4 ঘন্টা সময় থাকে, তাহলে 3টের জায়গায় আমাকে 4টে টপিক পড়তে হবে এবং 4টে টপিকের টাইম লিমিট হবে 1 ঘন্টা করে। সেখানেও কিন্তু একটু কনসেপ্ট, একটু পিওয়াইকিউ এবং একটু এমসিকিউ প্র্যাকটিস। এবং এমনও হতে পারে বহুজন যারা প্রাইভেট চাকরির সঙ্গে যুক্ত আছেন বা যারা ব্লকে চাকরি করেন বা খুব অফিসে প্রচন্ড প্রেশার ওয়ার্কের, ছুটি পান না, শনি রবি থাকে না, তো তাদের কিন্তু মিনিমাম 2 ঘন্টা বই নিয়ে বসতেই হবে। তো তাদের ক্ষেত্রে লড়াইটা কিন্তু খুব টাফ। তো 2 ঘন্টা যদি বই নিয়ে বসেন, অন্তত 2খানা সাবজেক্ট তার পড়া হবেই হবে। তো 1 ঘন্টা করে 2খানা সাবজেক্ট তিনি পড়তে পারেন। কিন্তু যে টাইমের ঘাটতিটা এখানে উইকডেজে হচ্ছে, সেই টাইমের ঘাটতিটা আমাকে পূরণ করতে হবে উইকেন্ডে। তো উইকেন্ডে যার যতটা কম সময় উইকডেজে দিয়েছেন, ততটা বেশি সময় তাকে উইকেন্ডে দিতে হবে। কেউ শনি রবি ছুটি পান, কেউ শুধু রবিবার ছুটি পান, ডিপেন্ড করছে। তো মিনিমাম 8 থেকে 12 ঘন্টা উইকেন্ডে দিতে পারলে ভালো। এবার সেই 8 থেকে 12 ঘন্টার মধ্যে একটা মক টেস্ট থাকতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সারা উইকে পড়তে না পারলেও উইকেন্ডে পড়তেই হবে। এবং যে এরিয়াগুলো স্ট্রং, অর্থাৎ সারা উইকে পড়েছেন, সেই এরিয়াগুলোকে রিভিশন করতে হবে এবং সঙ্গে এমসিকিউ প্র্যাকটিসও করতে হবে। এবং এখানে মক টেস্ট দিতে হবে, সিএ পড়তে হবে, রিভিশন দিতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে এইভাবে ওয়ার্কিং ক্যান্ডিডেটরা পড়তে পারেন। এবার আপনি সোমবারে কি পড়বেন, মঙ্গলবারে কি পড়বেন, এটা সম্পূর্ণ আপনার ওপর। যেটা নন ওয়ার্কিংদের দেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ তাদের ওপর। যে কেউ চাইলে সায়েন্স দিয়ে শুরু করতে পারে, কেউ চাইলে পলিটিক্যাল ইকোনমি দিয়ে শুরু করতে পারে, ডাজন্ট ম্যাটার, পড়লেই হলো। এইভাবে যদি পড়া হয়, তাহলে আশা করা যায় যে 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 জায়গাতে আছে সে সেই জায়গা থেকে বেটার জায়গায় পৌঁছবে। বাট এই 50 দিনে যদি কেউ মনে করে আমি প্রথম পরীক্ষা দিচ্ছি এখন পড়তে বসবো, তাহলে কিন্তু পড়াশোনাটা সম্ভব নয়। যতই পড়ে নিন না কেন, 0 থেকে শুরু করে 50 দিনে পড়ে এই মুহূর্তে ডব্লিউবিসিএস প্রিলিমস পাস করা যাবে না। এবার বক্তব্য হচ্ছে মক টেস্টের, যে মক টেস্ট যে কোনো জায়গা থেকে দিতে পারেন, এখন সময় খুব কম, চাইলে মানে ম্যাক্সিমাম একটা ইনস্টিটিউটে মক টেস্ট দিন, কারণ মাল্টিপল ইনস্টিটিউটে মক টেস্ট দিলে আপনারা পড়বার সময় থাকবে না। তো যদি মনে করেন যে আমাদের কাছে মক টেস্ট দেবেন, তো সেক্ষেত্রে আপনারা জ্ঞানপীঠ ক্লাসেস অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। সেখানে স্টুডেন্ট হিসেবে রেজিস্টার করে টেস্ট সিরিজের মধ্যে যেতে পারেন। গিয়ে দেখবেন যে বুলসাই বলে একটা ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 ওরিয়েন্টেড মক টেস্ট সিরিজ রয়েছে। সেখানে 10টা মক টেস্ট দেওয়া যাবে, মানে যবে থেকে পরীক্ষা শুরু হয়েছে তবে থেকে আর কি, যা টাইম লিমিট পাওয়া গেছে মোটামুটি 10টা-11টা মক টেস্ট দেওয়া যাবে। যতগুলো পারবেন মক টেস্ট দিন এবং সেখানে উত্তরপত্র সবই সবই দেওয়া থাকবে। তো আপনার ভুল ঠিক কতটা কি হচ্ছে, কতটা আপনি তৈরি আছেন, কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন সাবজেক্টে ভুল হচ্ছে, সেটা জানতে বা বুঝতে পারবেন। তো এই জায়গাটাকে মাথায় রাখার চেষ্টা করুন। তো প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। 50 দিন হাতে যদি থাকে, এইভাবে প্রিপারেশন শুরু করুন। যে যে জায়গায় আছেন সেখান থেকে প্রিপারেশন শুরু করুন। দেখবেন যে যেখানে শুরু করছেন শেষটা কিন্তু বেটার হবে অনেকটা। থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য বেস্ট।